আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আসলে 04 হবে। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। আজকে আমরা এই টপিকগুলোর উপরে আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই এবং আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি মিস করতে না চাইলে পাশাপাশি অন্যান্য দিনেও ক্লাসগুলো যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আজকের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিই। প্রতিদিন আমরা কিন্তু এরকম ক্লাস নিচ্ছি আপনাদের জন্য। সুতরাং ক্লাসগুলো নিয়মিত করার জন্য অবশ্যই যে কাজটা করতে হবে, সবাইকে লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিতে হবে। সবাই একটু যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করে দিই প্লিজ। হ্যাঁ, সবাই প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেই। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছেন তাদেরকে এখনই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারা ওখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন। বাকিরা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমরা লাস্ট ক্লাসে যে সলিউশন করছিলাম ওই টাইপের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আজকেও সমাধান করবো ইনশাল্লাহ, যেগুলো বরাবরই আমাদের সবার কাজে লাগবে। সবাই প্লিজ শুরুতে লাইভটা শেয়ার করে দিই এবং লাইভটাতে রিঅ্যাক্ট দিয়ে দিব, যাতে করে আমাদের মাধ্যমে অন্যরাও আমাদের এই ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। এবং দুইটা পরীক্ষার লিঙ্ক কিন্তু ইতিমধ্যে, ফ্রি পরীক্ষার লিঙ্ক কিন্তু ইতিমধ্যে আমরা শেয়ার করছি। আপনারা পরীক্ষাগুলো দিয়েছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। ফ্রি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করছেন কিনা, ফ্রি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করছেন কিনা। এইচএসসি এবং এডমিশন যারাই আছেন সবার জন্য এই ক্লাস গুরুত্বপূর্ণ। সবাই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দেয় প্লিজ। আগের ক্লাসগুলো আমরা করছি কিনা আমরা একটু কমেন্টে জানাই। আগের ক্লাসগুলোতে আমরা যুক্ত ছিলাম কিনা সবাই, কারণ লাস্ট ক্লাসটা করে থাকলে আজকের ক্লাসটা রিলেট করতে সুবিধা হবে। লাস্ট ক্লাসটা যারা করছেন তাদের জন্য আজকের ক্লাসটা সুবিধা হবে, কারণ আমরা আগের ক্লাসে 50টা এমসিকিউ নিয়েছিলাম কিন্তু সবগুলো আমরা সমাধান করতে পারি নাই। আজকে কিন্তু আমরা বাকি এমসিকিউ গুলো সমাধান করব আজকের এই ক্লাসে। তাই আগের ক্লাসটা যারা করে থাকবেন তাদের জন্য একটু ইজি হবে ক্লাসটা রিলেট করতে পারাটা। একটু ধৈর্য ধরে 2টা মিনিট একটু সময় দিবেন। ওকে, সরি একটু লেট হয়ে গেল। আমি আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিয়েছি এই জন্য। আজকে আমরা গত ক্লাসে লাস্ট যেই এমসিকিউ অ্যাকাউন্টিং এমসিকিউ কোর্স, সরি ম্যারাথন ক্লাস যে 3-তে ছিল, ওখানে আমরা আর্থিক বিভিন্ন অনুপাত বিশ্লেষণ এবং অবচয়ের উপরে অনেকগুলো প্রশ্ন সমাধান করছিলাম। আজকে আমরা এই আর্থিক বিবরণীর পাশাপাশি অংশীদারি ব্যবসার উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। যতগুলো এমসিকিউ আসলে ওই উইদিন শর্ট টাইমের মধ্যে সমাধান করা যায় আমরা ততগুলো এমসিকিউ সমাধান করার চেষ্টা করব। তাহলে চলেন শুরু করে দিই। সবাই একটু কাইন্ডলি যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই সবাই একটু শেয়ার করে দেন, এবং পাশাপাশি হচ্ছে যে কাজটা করেন একটু হচ্ছে সবাই এই একটু রিঅ্যাক্ট দিয়ে দিয়েন, ঠিক আছে? আমরা গত ক্লাসে যে কাজটা করছিলাম, এই যে শীটটা, এই শীটটা পরবর্তীতে কিন্তু আমি আমাদের পেজে দিয়ে দিয়েছিলাম, আপনারা পাইছেন কিনা? এই শীটটার উপরে ক্লাস হয়েছিল। ওকে, সো আমরা অনেকগুলো প্রশ্ন এই শীট থেকে সমাধান করছিলাম। আজকে আমরা 30টা প্রশ্নের মতো সমাধান করছিলাম। 30 নম্বর প্রশ্নের পরে আজকে আমরা সমাধান করব 31 নম্বর প্রশ্ন থেকে, ঠিক আছে? আমরা 31 নম্বর প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব। সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন, তারপরে আমি তো প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আমি করবো ইনশাল্লাহ। 31 নম্বর প্রশ্ন একটু দেখেন কি বলা আছে। অবচয় ধার্যের মূল উদ্দেশ্য কোনটি? এটা একটু আমাদের এই মানে টাইপটাতে দেওয়ার একটু প্রশ্ন ঝামেলা আছে, আমরা এটা ঠিক করে দিব।
অবচয় ধার্যের মূল উদ্দেশ্য কোনটা, আমরা কেন অবচয় ধার্য করি, আসলে অবচয় ধার্য করলে কি হয়। শুরুতে যে জিনিসটা আমাদের জানা দরকার, অবচয় কোন ধরনের লেনদেন। আমরা পড়ছি না, অবচয় একটি অনগদ লেনদেন, অবচয় একটি অদৃশ্যমান লেনদেন, অবচয় একটি কি অদৃশ্যমান লেনদেন, তারপরে অবচয় একটি হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন। এই তিনটা ফ্যাক্ট কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই তিনটা ফ্যাক্ট অবশ্যই কি রাখতে হবে, মনে রাখতে হবে। ওকে, তাহলে অবচয় ধার্য করলে কি হয়, কর ফাঁকি দেওয়া যায়, তারপরে হচ্ছে সঠিক লাভ ক্ষতি ও সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য, নাকি কিসের জন্য আমরা মূলত করি আর কি এটা। কি হবে বলেন, সবাই একটু উত্তর করেন। তানভীর হাসান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিন, সবাই একটু শেয়ার করে দিন। তো অনেক স্লো। 31-এর ক হবে, রাখি বলছেন 31-এর খ হবে সঠিক লাভ ক্ষতি এবং সঠিক আর্থিক অবস্থা নির্ণয়। কারণ অবচয় ধার্য করলে আমরা একটা অংশ বিশদ আয় বিবরণীতে দেখাই, কোথায় দেখাই, বিশদ আয় বিবরণীতে। আর একটা অংশ দেখায় আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে সে বিশদ আয় বিবরণীকে প্রভাবিত করে, আর্থিক অবস্থার বিবরণীকেও প্রভাবিত করে। তাহলে সঠিক লাভ ক্ষতি অর্থাৎ সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করতে কি করে, সহায়তা করে। এরপর আসেন হচ্ছে 32 নম্বর প্রশ্ন, দেখেন পুঞ্জীভূত অবচয় হিসাবটি আর্থিক বিবরণীতে মানে হচ্ছে কোথায় দেখানো হয়, পুঞ্জীভূত অবচয় আর্থিক অবস্থা বিবরণীতে কোথায় দেখানো হয় বলেন। আপনারা একটু প্রথমে বলবেন, তারপরে আমি প্রত্যেকটা প্রশ্ন ডিসকাস করব, ঠিক আছে। সবাই একটু বলেন কি হবে। হ্যাঁ প্লিজ, আপনারা লাইভটা শেয়ার করেন নাই, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আমরা কিন্তু অলরেডি দুইটা ফ্রি ক্লাস, দুইটা ফ্রি এক্সাম নিয়ে নিছি, ঠিক আছে। এখন আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, শুধু এক্সাম গুলো দিচ্ছেন কিনা জানাবেন, এবং হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে করে বাকিরাও আমাদের সাথে আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারে। সবাই 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 32 নম্বর প্রশ্নটা উত্তর করার চেষ্টা করেন, 32 নম্বর প্রশ্নটা উত্তর করার চেষ্টা করেন। কি হবে বলেন, 32 নম্বর প্রশ্ন উত্তর কি হবে। মৃদুল বলছেন 32-এর বি, নিহা 32-এর বি, নাবিলা বি হবে। সবাই সবাই একটু উত্তর করার চেষ্টা করি। পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমার বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয় কি, পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমার বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয় কি, কতবার পড়াইছি এই প্রশ্ন। পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ, আর বিপরীত সম্পদ সবসময় কি করে, সংশ্লিষ্ট সম্পত্তির পরিমাণ হ্রাস করে। তার মানে সম্পদ থেকে এটা কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে সংশ্লিষ্ট স্থায়ী সম্পত্তি থেকে এটাকে কি করতে হবে, অবচয়কে সংশ্লিষ্ট স্থায়ী সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে। অবচয়কে সংশ্লিষ্ট স্থায়ী সম্পত্তি থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে। ওকে, তারপর চলুন হচ্ছে 33 নম্বর প্রশ্ন দেখি। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি বেসিক্যালি আমরা পারবো কিনা, এটা তো সাধারণত প্রচলিত নাই। হ্যাঁ, এই 34 নম্বর প্রশ্ন মাত্র আলোচনা করলাম। 34 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলেন। অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হিসাবের সাধারণ উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স সাধারণত কোন ধরনের ব্যালেন্স প্রকাশ করে, সাধারণত কোন ধরনের ব্যালেন্স প্রকাশ করে। অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় সাধারণত কোন ধরনের ব্যালেন্স প্রকাশ করে। সবাই একটু প্লিজ, আপনারা কিন্তু লাইভটা শেয়ার করতেছেন না, ফ্রি ক্লাস নেওয়ার জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করতেছেন, তাই কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। কিন্তু শেয়ার টেয়ার না করলে কিন্তু আসলে ক্লাস নিয়ে কিন্তু আলটিমেটলি মজা পাওয়া যাবে না। আর ক্লাস শেষে আমাকে একটা রিভিউ দিবেন, আমাদের ক্লাস কোনোভাবে বাফারিং করছে কিনা আজকে, ঠিক আছে। ক্লাস শেষে একটা রিভিউ দিয়েন কোন ধরনের বাফারিং করছে কিনা। সবাই একটু লাইভটা প্লিজ শেয়ার করে দেন। কন্ট্রা হিসাব, এটা একটা কি হিসাব, কন্ট্রা হিসাব। কন্ট্রা, এটা তো অবভিয়াসলি কন্ট্রা হিসাব। কিন্তু অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় যে কন্ট্রা বা বিপরীত সম্পদ, এটা কোন ধরনের জের প্রকাশ করে, স্বাভাবিকভাবে এটা কোন দিকে থাকে,
নর্মালি আমরা জানি সম্পদ ডেবিট দিকে থাকে, তাই পুঞ্জীভূত অবচয় যেহেতু এটা বিপরীত সম্পদ, তাই সম্পদের উল্টা দিকে থাকবে। তাহলে সম্পদ যেহেতু ডেবিট দিকে থাকে, বিপরীত সম্পদ ক্রেডিট দিকে থাকবে। সম্পদ যেহেতু ডেবিট দিকে থাকে, তাহলে বিপরীত সম্পদ কোন দিকে থাকবে? বিপরীত সম্পদটা আমাদের ক্রেডিট দিকে থাকবে। বিপরীত সম্পদটা কোন দিকে থাকবে? বিপরীত সম্পদটা ক্রেডিট দিকে থাকবে। কথা কি বোঝা গেছে? এই প্রশ্ন কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না, এটা কিন্তু ঘুরে ফিরে বারবার কিন্তু প্রশ্ন আসবে আপনাদের পরীক্ষায়। এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বারবার আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 34 নম্বর প্রশ্নটা। তারপরে চলেন, আমাদের পেড কোর্সে ভর্তি হতে চাইলে যোগাযোগ করেন, আমাদের ভর্তি চলমান আছে ইনশাল্লাহ। সবাই চাইলেই ভর্তি হয়ে যেতে পারবেন, আমাদের ক্লাস চলমান। আগামীকালকে আমাদের আবার আরেকটা ক্লাস আছে। সেই প্রশ্নটা একটু সমাধান করে আসেন। 35 নম্বর প্রশ্ন ম্যাথমেটিক্যাল, একটু আনসার করার চেষ্টা করি। কোন পদ্ধতিতে অবচয় ধার্যের কথা বলছে? সরলরৈখিক পদ্ধতিতে। তো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সূত্র কি? অবচয় ইকুয়ালস টু অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য মানে কি? অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। একে যদি প্রশ্নে আয়ুষ্কাল দেওয়া থাকে তাহলে অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে, আর যদি অবচয় হার দেওয়া থাকে তাহলে গুণ করতে হবে। খেয়াল করেন, আয়ুষ্কাল দেওয়া থাকলে ভাগ করতে হবে, অবচয় হার দেওয়া থাকলে গুণ করতে হবে। আয়ুষ্কাল থাকলে ভাগ করতে হবে, অবচয় হার থাকলে গুণ করতে হবে। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার আছে, তার মানে এই পার্সেন্টেজ দ্বারা তারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করতে হলে আমাকে এখানে আমার কি করতে হবে? দেখতে হবে ক্রয় মূল্য 1 জুলাই এত তারিখে একটা মেশিন ক্রয় করছে 60,000 টাকা দিয়ে, তাহলে ক্রয় মূল্য 60,000 টাকা। আর কিচ্ছু তো নাই, পুঞ্জীভূত অবচয় টবচয় কিচ্ছু নাই, মানে ভগ্নাবশেষ মূল্য নাই। তাহলে এটাকে আমার 10% করতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, এই যে 10% আপনি করবেন, এই 10% করলে পুরো 1 বছরের অবচয় বের হবে। কয় বছর? পুরো 1 বছর। কিন্তু পুরো 1 বছরের অবচয় কিন্তু আপনি এখানে দিতে পারবেন না। কারণ কি জানেন? কারণ আপনি মেশিনটা কিনছেন 1 জুলাই 2023 তারিখে, আর আপনাকে অবচয় ধার্য করতে বলছে 31 ডিসেম্বর 2023 তারিখে। তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। তাহলে এখানে যেহেতু 1 বছর বের হয়েছে, তাহলে 12 দ্বারা ভাগ করে 6 দ্বারা গুণ করতে হবে। যেহেতু 1 বছরে বের হয়ে গেছে, অবচয় তার 1 বছরে দিতে পারতেছি না, কারণ আমি ইউজ করছি 6 মাস, ওই 23 সালে, এই জন্য 6 মাসে দিতে হবে। তাহলে 60,000 টাকা 10% হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা যদি 6 দ্বারা ভাগ আমি 12 দ্বারা গুণ করি, তাহলে আনসার আসবে কত হাজার? 3,000। কারণ হাফ হাফ, তাই না? এটা মানে কি? হাফ। তাহলে 6,000 টাকার হাফ 3,000 টাকা। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 35 খ। উত্তর কি হবে? 35 খ। আপনারা যদি লাইভ শেয়ার না করেন তাহলে এই ফ্রি ক্লাস কিন্তু আমরা আর এত নিব না। তো আমি একদিন পর পরেই পেড কোর্সের ফাঁকে ফাঁকে ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করি, সেই পরিমাণটা কিন্তু আমরা কমাই দেবো আসলে, বুঝছেন? কথা কি বুঝছেন? তাহলে এবার হচ্ছে 36 নম্বর প্রশ্ন উত্তর করেন। 36 36 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন? আপনারা কিন্তু এই যে লাইভ শেয়ার করতেছেন না। 36 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন? 36 36 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন? কোন হিসাব বিজ্ঞান নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়? অবচয় ধার্য করা হয় হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। কি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, গোয়িং কনসার্ন প্রিন্সিপাল। অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, মনে রাখবেন। অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। ওকে, ফাইন। তারপরে 37 নম্বর প্রশ্ন দেখেন, কি বলা হয়েছে? প্রাকৃতিক সম্পদের মূল্য হ্রাস পাওয়াকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রাকৃতিক সম্পদকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় কি সম্পদ জানেন? ক্ষয়িষ্ণু সম্পদ। কি সম্পদ? ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু সম্পদ, ঠিক আছে? প্রাকৃতিক সম্পদ অর্থাৎ যে সম্পদগুলোকে একবার ব্যবহার করলে পুনরায় আর ব্যবহার করা যায় না, একবার ব্যবহার করলে আর পুনরায় ব্যবহার করা যায় না, ওই সকল প্রাকৃতিক সম্পদকে ক্ষয়িষ্ণু সম্পদ বলা হয়ে থাকে। এই ক্ষয়িষ্ণু সম্পদের উপরেও অবচয় হয়। যেমন স্থায়ী সম্পত্তি, যেগুলো ধরা যায় ছোঁয়া যায়, তার উপর আমরা বলি অবচয়। যেগুলো ধরা যায় না ছোঁয়া যায় না, সেগুলোর বলি আমরা সুনাম। আর এই ক্ষয়িষ্ণু সম্পদ যেগুলো একবার ব্যবহার করলে আর পুনরায় ব্যবহার করা যায় না, এই ক্ষেত্রে অবচয়ের নামটা হয়ে যায়, এই ক্ষেত্রে অবচয়ের নামটা হয়ে যায় ডিপ্লিশন, নিঃশেষকরণ। কি হয়ে যায়? নিঃশেষকরণ, শূন্যীকরণ বা
নিঃশেষকরণ। নিঃশেষকরণ মানে কি? মানে একবার ব্যবহার করছেন আর পুনরায় তো ব্যবহার করতে পারবেন না, শেষ হয়ে যাবে। তাহলে ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ডিপ্লিশন, এই তিনটা শব্দ মনে রাখবেন। অবচয় হচ্ছে স্পর্শনীয় স্থায়ী সম্পদ, অবলোপন হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, আর ডিপ্লিশন হচ্ছে কি, যেগুলো ক্ষয়িষ্ণু সম্পদ, অর্থাৎ একবার ব্যবহার করলে এগুলার পুনরায় ব্যবহার করার কোনো উপযোগিতা থাকে না, কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় বা শেষ হয়ে যায়। তাহলে 38 নম্বর প্রশ্ন উত্তর পারবেন কিনা? সুনাম। সুনাম তাহলে কোন ধরনের সম্পদ? অস্পর্শনীয় সম্পদ। কি? অস্পর্শনীয় সম্পদ। তাহলে অস্পর্শনীয় সম্পদের উপরে আমরা কি অবচয় বলতে পারবো নাকি অবলোপন বলতে হবে? অবলোপন। অবলোপনের ইংলিশ কি? অ্যামোর্টাইজেশন। অবলোপনের ইংলিশ কি? অ্যামোর্টাইজেশন। তাহলে ধরা যায়, ছোঁয়া যায়, এমন হলে অবচয়, অস্পর্শনীয় হলে অবলোপন, আর যেগুলো একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় ওগুলো হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ। এরকম ক্ষয়িষ্ণু সম্পদের একটা উদাহরণ কি? খনিজ সম্পদ। কি সম্পদ? খনিজ সম্পদ। অর্থাৎ কয়লা, গ্যাস, তেল, এগুলো দেখেন একবার ব্যবহার করছেন, শেষ, আর পুনরায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? নীতির উপর ক্লাস দিন। আচ্ছা, ইনশাল্লাহ নীতির উপর ক্লাস দেবো, কিন্তু ফ্রি ক্লাসের রেসপন্স তো খারাপ, আমার তো ফ্রি ক্লাস নিতে ইচ্ছা করতেছে না। পেড করছে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের স্টুডেন্ট 100+ ক্রস হয়ে যাচ্ছে, আমাদের পেড কোর্সে মনোনিবেশ করতে হবে। ফ্রি ক্লাস আসলে আপনাদের জন্য এত ফ্রি ক্লাস নেই, এইচএসসি প্লাস এই একাডেমিক পাশাপাশি চাকরি পরীক্ষার জন্য, কিন্তু ফ্রি ক্লাসে তো উপস্থিতি কম পাওয়া যাচ্ছে। 38 ডান। 39, এবার আমরা কিছু প্রশ্ন সমাধান করব অংশীদারি ব্যবসা থেকে। কি থেকে? অংশীদারি ব্যবসা থেকে। আবার আপনারা উত্তর করেন, 39 নম্বর প্রশ্ন উত্তর করেন। অংশীদারি কারবারের চুক্তিপত্র মৌখিক হতে পারে কি? অংশীদারি ব্যবসার অংশীদারি কারবারের চুক্তিপত্র মৌখিক হতে পারে কি? বলেন কি হবে? কি হবে একটু দেখে আপনারা উত্তর করেন তো। 39 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? 39 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন? কি হবে বলেন কি হবে? অংশীদারি কারবারের চুক্তিপত্র। দেখেন বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেন। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। এই চুক্তি হইতে পারে লিখিত, এই চুক্তি হইতে পারে মৌখিক, এই চুক্তি হইতে পারে হচ্ছে লিখিত ও নিবন্ধিত। লিখিত ও নিবন্ধিত। নিবন্ধিত। এখন এই চুক্তি যদি লিখিত হয়, ভালো করে খেয়াল করেন, চুক্তি তিন ভাবে হইতে পারে, লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। এবং এই চুক্তিটা যদি লিখিত হয়, ভালো করে খেয়াল করেন, এই চুক্তি যদি লিখিত হয় তখন এটাকে চুক্তিপত্র বলে। চুক্তি লিখিত হলে এটাকে কি বলা হয়? চুক্তিপত্র বলা হয়। তাহলে চুক্তিপত্র কি কখনো মৌখিক হইতে পারবে না, এবং সেটা নিবন্ধিত হওয়া ম্যান্ডেটরি না। তাহলে চুক্তি কখনোই মৌখিক হতে পারে না। চুক্তি কখনোই কি হইতে পারে না? মৌখিক হতে পারবে না। চুক্তি অবশ্যই কি হইতে হবে? চুক্তি অবশ্যই লিখিত হইতে হবে। চুক্তি অবশ্যই লিখিত হইতে হবে। ওকে, 40 নম্বর প্রশ্ন, অংশীদারি আইন কত সালের বলেন? অংশীদারি আইন কত সালের? এখন কিন্তু ব্যাংকে কিন্তু এই ফিনান্স এন্ড ব্যাংকিং থেকে কিন্তু প্রশ্ন আসা শুরু হয়েছে, ঠিক আছে? ব্যাংকে কিন্তু ফিনান্স এন্ড ব্যাংকিং থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে, সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাই দ্রুত বলেন কি হবে। যারা পেড কোর্সে জয়েন করতে চান দ্রুত যুক্ত হয়ে যান। ঈদের আগে, ঈদের বন্ধের আগে আমরা আর 2টা ক্লাস নিব। আজকে আমাদের পেড কোর্সের 3য় পরীক্ষা গেল। যারা পরীক্ষা দিচ্ছেন, কেমন পরীক্ষা দিচ্ছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। সুমন, তারপর হচ্ছে রাখি, রাখি আমাদের পেড কোর্সের স্টুডেন্ট নাকি? পাখি একজন আছে, ভুলে গেলাম। তারপর হচ্ছে আর কে আছেন এখানে? ধনঞ্জয় কুমার, সজল, আপনারা তো পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা কেমন দিচ্ছেন বললেন? পরীক্ষা কেমন দিচ্ছেন বললেন? 40 নম্বর প্রশ্ন উত্তর সবাই করবেন, একজনও বাদ যাবেন না। 40 নম্বর প্রশ্নের উত্তর সবাই করবেন। 40 নম্বর প্রশ্ন উত্তর সবাই করার চেষ্টা করেন। কি হবে? অংশীদারি আইন কত সালের? অংশীদারি আইন কত সালের? সবাই কমেন্টে কিন্তু হাইলাইট করতে পারেন, দিয়ে হাইলাইট বা কমেন্টে পরিচিত জনদেরকে মেনশন করতে পারেন, প্রোফাইল থেকে শেয়ার করতে পারেন, তাইলে দেখবেন যে উপস্থিতি বেড়ে গেছে। ওকে, 40তম শিক্ষক নিবন্ধন পেড কোর্সে যারা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করেন, ভর্তি হয়ে যান, ইনশাআল্লাহ ভালো কিছুই করব আমরা। তো এখানে দেখেন অংশীদারি আইন 1932 সালের। কোম্পানি আইন, কোম্পানি আইন, বর্তমান কোম্পানি আইন কত সালের? বর্তমান কোম্পানি আইন হচ্ছে 1994 সালে, ঠিক আছে? ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন ছিল হচ্ছে কত? প্রথম কোম্পানি আইন ছিল হচ্ছে 1913 সালে। কত সালে? প্রথম কোম্পানি আইন ছিল 1913 সালে, ঠিক আছে? তারপর চলে আসেন হচ্ছে 41। আমরা আর্থিক বিবরণের উপর আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করবো, যদি শেষ পর্যন্ত আপনারা থাকেন।
41 এই প্রশ্নের উত্তর কি হবে বলেন? 41 কি বলা হয়েছে? অংশীদারি চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারদের ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ প্রদান করতে হবে? সোজা কথা, ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে যদি চুক্তিতে কোনো কিছু উল্লেখ না থাকে। যদি আমি পেড ব্যাচ স্টুডেন্ট রাখি, আচ্ছা ঠিক আছে, আজকে অ্যাকাউন্টিং পরীক্ষা দিচ্ছেন কিনা? অ্যাকাউন্টিং পরীক্ষা যদি দিয়ে থাকেন কেমন দিচ্ছেন পরীক্ষাটা একটু বললেন। ওকে, বলেন কি হচ্ছে বলেন তো ভাইয়া। অংশীদারি কারবারে যদি ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে এরকম কোনো তথ্য দেওয়া না থাকে তাহলে কত পার্সেন্ট হারে সুদ প্রদান করতে হবে? 19তম শিক্ষক নিবন্ধন পেইড কোর্সে কিন্তু আমরা ইতিমধ্যে ক্লাস শুরু করেছি ব্যবসা শিক্ষার জন্য। অলরেডি আমরা কিন্তু 7টা ক্লাস করে ফেলেছি। সো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হন। এই ঈদের বন্ধে কিন্তু রেকর্ড ক্লাসগুলো করে ফেলতে পারবেন, এটা প্লাস পয়েন্ট। ঈদের বন্ধে রেকর্ড ক্লাসগুলো করে ফেলবেন, ঈদের পরে হচ্ছে আবার রেগুলার ক্লাসগুলোতে যুক্ত হবেন। দ্রুত যারা ভর্তি হতে চান স্কুল এবং কলেজ পর্যায়ে ব্যবসা শিক্ষা বিভাগের সাবজেক্টিভের জন্য 140 মার্ক যেহেতু আসবে, এটা অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ। আমরা একেবারে বেসিক ধরে পড়াচ্ছি, আমাদের ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন। সো অনেকে অনেকদিন আগে পড়াশোনা শেষ করছেন, বেসিকে দুর্বলতা আছে, আমাদের কোর্সটা আপনার জন্য খুবই কাজে আসবে। ঋণের উপর সুদ দেওয়া বাধ্যতামূলক, মনে রাখবেন। ঋণের উপর সুদ দেওয়া কি বাধ্যতামূলক? ঋণের উপর সুদ দেওয়া বাধ্যতামূলক। এখন ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে সেটা যদি প্রশ্নে বলা না থাকে তাহলে কয় পার্সেন্ট হারে সুদ দিতে হবে? 6% হারে সুদ দিতে হবে। সে নিয়ে যদি কোনো তথ্য দেওয়া না থাকে তাহলে 6% হারে সুদ প্রদান করতে হবে। ক্লিয়ার? তারপর চলে আসেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 42। কোয়েশ্চেন নাম্বার 42, কোয়েশ্চেন নাম্বার 42 কি হবে বলেন? এটার উত্তর তো পাশে যাওয়াই আছে, তাই এটা দেখে লাভ নেই। আচ্ছা, এটা একটু ডেপথ কোশ্চেন। অংশীদারি ব্যবসার চলতি হিসাব কখন প্রস্তুত করা হয়? মূলত অংশীদারি ব্যবসার গুরুত্বপূর্ণ দুইটা পদ্ধতি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, একটা স্থির বা স্থায়ী মূলধন পদ্ধতি। স্থির বা স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবের পাশাপাশি অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হয়। ওই চলতি হিসাবে মূলধন ব্যতীত সকল এন্ট্রি অন্তর্ভুক্ত হয়। আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের চলতি হিসাব নামে কোনো হিসাব তৈরি করতে হয় না। ঠিক আছে? আচ্ছা, এটা সহজ একটা প্রশ্ন। দেখি 44 নম্বর প্রশ্ন উত্তর আপনারা করেন। ক ও খ একটি অংশীদারি ব্যবসার অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত 3:2, অর্থাৎ ক পাবে 3 অংশ, খ পাবে 2 অংশ। ব্যবসায় লাভ হলো 50,000 টাকা, তাহলে খ এর লাভের অংশ কত? অর্থাৎ এই 50,000 টাকার মধ্যে খ কত টাকা পাবে? দ্রুত বলেন তো দেখি, কে সবার আগে উত্তর করতে পারেন? কে সবার আগে উত্তর করতে পারেন বলেন। হাবিবুর রহমান কি আমাদের ব্যাচের স্টুডেন্ট? আচ্ছা, পরীক্ষা কেমন দিচ্ছেন? প্রশ্ন কেমন ছিল? 20-এর মধ্যে কত পাইছেন সেটা একটু বলবেন। আর 44 নাম্বার প্রশ্ন উত্তর করার চেষ্টা করেন সবাই। অনেকেই অলরেডি যুক্ত হয়েছেন, সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দেন। আর যারা হচ্ছে 19তম নিবন্ধনের পেইড কোর্সে ভর্তি হতে চান তারা ইনবক্সে যোগাযোগ করবেন। ক্লাস শেষে ইনশাআল্লাহ আমরা আমাদের কোর্সে আপনাকে অ্যাড করে নিব। আমাদের স্কুল লেভেলের কোর্সে 1200, আমাদের স্কুল লেভেলের কোর্সে অর্থাৎ স্কুল লেভেলের সাবজেক্টিভ কোর্সে আপনি 1250 টাকায় ভর্তি হইতে পারবেন। শুধু কলেজের জন্য যদি কেউ ভর্তি হইতে চান আপনি 999 টাকায় ভর্তি হইতে পারবেন। কেউ যদি স্কুল প্লাস কলেজ একসাথে ভর্তি হইতে চান আপনি কিন্তু 1500 টাকায় ভর্তি হইতে পারবেন। আমরা আপনাকে পিডিএফ শিট দিব। আমাদের ক্লাসগুলো আপনার পরীক্ষা আগ পর্যন্ত রেকর্ড থাকবে। প্রতি সপ্তাহে আমরা 3টা করে পরীক্ষা নিচ্ছি। ক্লাস 3টা থেকে 5টা এরকম সংখ্যা হবে। আমরা নর্মালি আমাদের ক্লাসের ডিউরেশন গুলো 1.5 থেকে 2 ঘন্টা হয়ে থাকে। সো চমৎকার কোর্স হচ্ছে। যদি কেউ সাবজেক্টিভ প্রস্তুতি গুছাইতে চান এটা আপনার জন্য বেস্ট একটা অপশন হবে। সবাই একটু প্লিজ শেয়ার করবো। তাহলে এখানে খুব ইজি জিনিস, এই 50,000 টাকা ভাগ করে দেওয়ার জন্য প্রথমে কি করতে হবে? অনুপাতটা যোগ করতে হবে। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে আর খ পাইতেছে কত অংশ? খ পাচ্ছে হচ্ছে 2 অংশ, তাহলে 2 দ্বারা গুণ। তাহলে হচ্ছে কত? 5 দ্বারা কাটা দিলে এখানে থাকে 10,000, আর হচ্ছে 10 দিয়ে যদি আমি 2 কে গুণ করি তাহলে আনসার হচ্ছে 20,000। তাহলে উত্তর কত হাজার হবে? উত্তর হবে 20,000। উত্তর হবে 20,000। ঠিক আছে? যাদের বেসিক দুর্বল, সাবজেক্টিভ প্রস্তুতি নিতে ভয় পাচ্ছেন, আমাদের পেইড কোর্স আপনার জন্য খুবই কাজে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এটা একটা জিনিস একটু দেখে নেন। এইগুলা একটু ডেপ কোশ্চেন। অংশীদারি ব্যবসায়ের উত্তোলন এবং উত্তোলনের সুদ হিসাব কোথায় লিপিবদ্ধ করা হয়? উত্তোলন এবং উত্তোলনের সুদ আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে বসাই, কারণ ব্যবসার জন্য এটা আয় সাইড হিসাবে গণ্য করা হয়। আর হচ্ছে উত্তোলনের সুদটা বেসিক্যালি আমরা ক্রেডিট দিকে বসাই, আর উত্তোলনটা আমরা হচ্ছে মূলধন হিসাবে ডেবিট দিকে বসাই। কারণ উত্তোলনের ফলে মূলধনের পরিমাণ কি পায়?
উত্তোলনের পরিমাণ ফলে মূলধনের পরিমাণ হ্রাস পায়, মূলধন হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। মূলধন হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। আর উত্তোলনের সুদটা কেন লাভ ক্ষতি আবন্টন হিসাবের দিকে যাবে? কারণ উত্তোলনের সুদ ব্যবসার জন্য আয়। উত্তোলন সুদ ব্যবসার জন্য কি? উত্তোলনের সুদ হচ্ছে ব্যবসার জন্য আয়। আয় দেখে কোন দিকে যায়? ক্রেডিট দিকে বসাইতে হয়। আয় দেখে কোন দিকে বসাইতে হয়? ক্রেডিট দিকে বসাইতে হয়। দেখি তো 46 নাম্বার কোশ্চেনটা আপনারা পারেন কিনা। দেখেন, অংশীদারি ব্যবসায়ে যে আইন প্রচলিত আছে সে আইনে বলা হয়েছে যে শুধুমাত্র ঋণের উপর, শুধুমাত্র কি কয়েকটা ম্যান্ডেটরি রুলস একটু শিখেন। অংশীদারি ব্যবসায়ের আইন অনুযায়ী যে শুধুমাত্র ঋণের উপর সুদ প্রদান করা বাধ্যতামূলক, এবং সেটা যদি প্রশ্নে কোনো হার দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট হার দিব? সেই ক্ষেত্রে আমরা 6% সুদ দিব। কিন্তু মূলধন ও উত্তোলনের উপর সুদ ধার্য করা কিন্তু বাধ্যতামূলক নয়। প্রশ্নে যদি বলে আমি উত্তোলনের সুদ মূলধনের সুদ দিব, এবং প্রশ্নে যে হারে বলে দিবে আমি সেই হারেই ধার্য করব। কথা বোঝা গেছে? লাভ ক্ষতি বন্টন নিয়ে চুক্তিতে কিছু বলা না থাকলে আমরা সমানভাবে বন্টন করব। এইগুলো বেসিক কথাবার্তা। তো চুক্তির অনুপস্থিতি অংশীদারদের মূলধনের উপর কত শতাংশ সুদ দিতে হবে? সোজা কথা, কোনো সুদ দিতে হবে না। কারণ উত্তোলনের সুদ আর মূলধনের সুদের উপর সুদ প্রদান করা কি নয়? উত্তোলন এবং মূলধনের উপর সুদ প্রদান করা বাধ্যতামূলক নয়। সচল বড়াই, থ্যাংক ইউ। এমনি তো এবার রাজশাহী থেকে আম আনাবো, হচ্ছে আমার বাবু আছে 2 বছরের, ওর জন্য তো ফ্রেশ আমটাম লাগবে। ফ্রেশ আম আনতে যদি হেল্প করতে পারেন সেটা করে। ওকে, বুঝা গেছে? ক্লিয়ার? 47 নাম্বার প্রশ্ন আমি সবার কাছ থেকে উত্তর চাই। 47 নাম্বার প্রশ্ন সবার কাছ থেকে উত্তর চাই। অংশীদারি ব্যবসার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সাধারণ ব্যবসার ক্ষেত্রে কিন্তু। কার ক্ষেত্রে? সাধারণ ব্যবসার ক্ষেত্রে। আমরা পেড কোর্সে কিন্তু অলরেডি অংশীদারি ব্যবসার উপর আমরা ক্লাস নিয়ে ফেলেছি। বলেন কি হবে? সবাই দ্রুত দ্রুত উত্তর করেন, কি হবে? দ্রুত উত্তর করেন। পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই অনেকে মেসেজ করতেছেন। এখন মেসেজ না করে কাইন্ডলি ক্লাসটা শেষ হওয়ার পরে মেসেজ করবেন, তাহলে আমি টাইম নিয়ে আপনাদের মেসেজের উত্তর দিতে পারবো। আপনারা কি জানতে চান সেটা আমি আপনাকে বলতে পারবো। এখন আপাতত ফ্রি ক্লাসটা করে ফেলেন, ক্লাসের শেষে ইনশাআল্লাহ আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো। ওকে, কি হবে বলেন? সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু সাধারণ। সাধারণ হলে কত? 20। কিন্তু যদি বলতো ব্যাংকিং, তখন হয়তো কত? 10 জন। এরপরেও বাড়ানো যাবে, কিন্তু জনপ্রতি 1000 টাকা করে জরিমানা দিতে হবে নাকি? আচ্ছা, ওই যে নিচে প্রশ্ন উত্তর আছে। 48 নাম্বার প্রশ্ন উত্তর কি হবে বলেন? আমি তো অলরেডি উত্তর দিয়ে দিলাম। 48 নাম্বার প্রশ্ন কি বলছে? এগুলা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাও কিন্তু আসতে দেখা যায়। ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন হতে পারে? কতজন হতে পারে? ব্যাংকিং এর ক্ষেত্রে হবে 10 জন। ব্যাংকিং এর ক্ষেত্রে হবে কত? ব্যাংকিং এর ক্ষেত্রে হবে 10 জন। ঠিক আছে? আচ্ছা, 39 নাম্বার প্রশ্ন উত্তর। অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব বন্টন তৈরি করা হয় কেন? বন্টনযোগ্য লাভ ক্ষতি অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য। আর নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করা হয়, নট লাভ ক্ষতি আবন্টন হিসাব। লাভ ক্ষতি হিসাব, লাভ ক্ষতি আবন্টন হিসাব এক জিনিস নয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 50। এইটা গুরুত্বপূর্ণ, দেখে এই প্রশ্নটা কে সমাধান করতে পারেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। কোন অংশীদারি প্রতি মাসের শেষে, কখন? প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে তাকে কত মাসে সুদ প্রদান করতে হবে? প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে কত মাসে সুদ প্রদান করতে হবে? ঠিক আছে, বলেন। প্রতি মাসের শেষে উত্তোলন করতে হলে কত মাসে সুদ প্রদান করতে হবে? আমাদের 19তম নিবন্ধনের যে পেড ব্যাচ, সেই পেড ব্যাচে আপনি কলেজ লেভেলে ক্লাস পেয়ে যাবেন 30+। আপনারা যদি স্কুল লেভেলে ভর্তি হন, শুধু স্কুল লেভেলের 4টা সাবজেক্ট 5টা সাবজেক্ট আমরা ক্লাস নিব হচ্ছে 45+। কেউ যদি স্কুল প্লাস কলেজ লেভেলে ভর্তি হন, আমাদের ক্লাস সংখ্যা কিন্তু তার থেকে বাড়বে, কমবে না। 75+ যারা ক্লাস করতেছে, দেখেন আমরা কিন্তু দৌড়া বাঁধা এরকম কোনো নিয়মে ক্লাস করি না যে এই টপিকটা আজকে শেষ করতে হবে।
আপনার দেখা গেল যে আজকে এক টপিক পড়াইতে গিয়ে আগের টপিকের উপরে আমরা পুরো ক্লাস পড়াই ফেলছি, আর নতুন টপিক পড়াই নাই। সো এই কলেজে ভর্তি হইতে পারবেন 999 টাকায়, স্কুলে ভর্তি হইতে পারবেন 1250, কলেজ এবং স্কুল দুইটাতে ভর্তি হতে পারবেন 1500 টাকায়। আর আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আপনাকে পিডিএফ শিট দিচ্ছি, সাথে প্র্যাকটিস শিট দিচ্ছি যেটার প্রয়োজন, ঠিক আছে? কারণ পিডিএফ শিটে দেখা যায় 400-500 এমসিকিউ থাকে, নতুন করে কিন্তু আপনার হচ্ছে আলাদা করে আর পিডিএফ মানে প্র্যাকটিস শিট দেওয়ার প্রয়োজন হয় না, যেটাতে লাগে সেটাতে দিচ্ছি আমরা। আর হচ্ছে ক্লাস তো রেকর্ড থাকবে আপনার পরীক্ষার একদম পূর্ব পর্যন্ত। সো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস নিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, আর এই হচ্ছে গিয়ে ক্লাসের বিবরণ। আর হচ্ছে বেসিক ধরেই পড়াচ্ছে, যারা ক্লাস করে তাদের সাথে কথা বলতে পারেন। আপনি কি সব ক্লাস একাই নিবেন? হ্যাঁ, সব ক্লাস আমি নিব, আমাদের এখানে আর কোনো অন্য কোনো টিচার নাই। এই হচ্ছে গিয়ে অবস্থা। সো আমাদের ক্লাসগুলো করতে পারেন, আমাদের সব রকমের ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক বুকে দেওয়া আছে। সো ভর্তি হয়ে যেতে পারেন। এই ঈদের বন্ধে আপনি হচ্ছে এই ক্লাসগুলো করে ফেলতে পারবেন, মানে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, আমাদের আর নতুন কোনো ব্যাচ আসবে না, এই ব্যাচটাই কন্টিনিউ করব আমরা। যারা ভর্তি হবে পরে তাদের এই রেকর্ড ক্লাসগুলো করতে হবে। সো এইটা কি খেয়াল করেন, এই জায়গার মধ্যে কয়েকটা বিষয় একটু বলি আপনাকে। যদি প্রতি মাসের শুরুতে উত্তোলন করা হয়, কি বলেন তো, প্রতি মাসের শুরুতে, ঠিক আছে, প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে আপনাকে সুদ দিতে হবে 5.5 মাসের। প্রতি মাসের মাঝামাঝি যদি উত্তোলন করে, হ্যাঁ মাঝামাঝি, প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে সুদ দিতে হবে 6 মাসের। প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে সুদ দিতে হবে 5.5 মাসের। এবং উত্তোলনের সময় যদি কোনো সময় উল্লেখ না থাকে, কোনো সময় উল্লেখ না থাকলে দিতে হবে 6 মাসের, ঠিক আছে? সো এই 4টা সিকোয়েন্স আপনাকে মনে রাখতে হবে ভালো করে, এই 4টা সিকোয়েন্স আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে 6.5, মাঝামাঝি করলে 6, শেষে করলে 5.5। আর যদি কোনো সময় উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাকে কত মাসে সুদ দিতে হবে? সেক্ষেত্রে আমাকে 6 মাসের সুদ দিতে হবে, যদি কোনো নির্ধারিত সময়ের কথা উল্লেখ না থাকে। কোনো নির্ধারিত সময়ের কথা উল্লেখ না থাকলে 6.5 মাসের সুদ দিতে হবে। সো এই গেল একটা শীটের পরীক্ষা। আজকে আমরা আরেকটা শীট দিয়েছিলাম, সেই শীটের কিছু প্রশ্ন আমরা একটু আজকে সমাধান করব, ঠিক আছে? এখানে কিছু অ্যানালিটিক্যাল প্রশ্ন আছে, হ্যাঁ, কিছু কঠিন প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব। 2 নম্বর প্রশ্নটা একটু দেখেন কি বলছে। এর ফলে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসা একটা প্রশ্ন। আমি একাই ক্লাস নিচ্ছি ভাই, একাই ক্লাস নিচ্ছি, আর কেউ ক্লাস নেবে না, আমার নিজস্ব প্ল্যাটফর্ম এটা, আমার কারো কোনো পার্টনার নাই। সো ক্লাসগুলোতে মানে কোর্সে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখেন, অলিখিত আন্তঃফেরত হিসাবভুক্তকরণের ফলে কি হবে? অলিখিত আন্তঃফেরত মানে কি ভাই বলেন তো? আন্তঃফেরত মানে কি? আসছে, তার মানে কি ফেরত? আলটিমেটলি এটাকে বোঝাচ্ছে বিক্রয় ফেরত। কি বোঝাচ্ছে? বিক্রয় ফেরত। কি ফেরত? বিক্রয় ফেরত। ওকে, সো অলিখিত মানে ধরে নিতে হবে এটা ধারে, এটা কি ধারে, অর্থাৎ ধারে বিক্রি করছিলাম, সে বিক্রিকৃত পণ্যটা এখন ফেরত আসছে, ধারে বিক্রিকৃত পণ্যটা এখন কি আসছে? ফেরত আসছে। তাইলে এই ধারে বিক্রয়ের যে জাবেদা সেটাকে করে ফেলতে হবে। ধারে বিক্রয় জাবেদা কি? দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ফেরত হলে জাবেদা উল্টায় যায়, উল্টায় গিয়ে জাবেদা কি হয়? বিক্রয় ফেরত হয়ে যাবে ডেবিট, বিক্রয় ফেরত হয়ে যাবে ডেবিট, আর দেনাদার বা প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট। দেনাদার বা প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট, দেনাদার বা প্রাপ্য হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট। এটা হচ্ছে অলিখিত অন্তঃফেরতের সমন্বয় জাবেদা। তাহলে দেখেন, দেনাদার যখন ক্রেডিট হয়ে যায় এর মানে কি? দেনাদার তো সম্পদ, সম্পদ তখন ক্রেডিট হয় যখন সম্পদ কমে। তাহলে দেনাদার নামক চলতি সম্পদ কমবে, তাহলে চলতি সম্পদ কমবে, তাহলে চলতি সম্পদ বাড়বে বাড়বে বাড়বে, উত্তর বাদ। তাহলে দেখেন তো, একটা দিক চিন্তা করলে তো সঠিক উত্তর পেয়ে গেছি। আবার বিক্রয় ফেরত, এই বিক্রয় ফেরতটা হচ্ছে আমার বিপরীত আয়, তাই না? বিক্রয় করছিলাম, সেক্ষেত্রে কিছু পণ্য ফেরত আসছে, তাহলে বিক্রয় পরিমাণ বাড়বে না কমবে? বিক্রয় পরিমাণ কমবে। বিক্রয় পরিমাণ কমা মানে আমার লাভের পরিমাণ কমা, অর্থাৎ নিট লাভ কি হবে? কমবে। কথা কি বুঝতে পারছেন? নিট লাভ কি হবে? কমবে। দেখেন, একটু অ্যানালিটিক্যাল, কথা কি ক্লিয়ার? বুঝা গেছে? এই প্রশ্নের অ্যানালাইসিস কি বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার কিনা বলেন? আপনারা শেয়ার করেন না, এই জন্য কিন্তু আসলে মনক্ষুণ্ণ হচ্ছে, মন খারাপ হচ্ছে। আর এই শীটে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ওকে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, সুতরাং আপনাদের এগুলো পড়তে বুঝতে সুবিধা হবে। এই যে এই প্রশ্নটা একটু দেখেন, এই প্রশ্ন কতবার পড়াইছি আপনাদেরকে বলেন, হিসাব আছে? অসংখ্যবার এই প্রশ্ন পড়াইছি, আর এই প্রশ্ন পরীক্ষায় আসবেই। অসংখ্যবার এই প্রশ্ন পড়াইছি, এই প্রশ্ন পরীক্ষা আসবে। 4 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন? 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় কোন নীতি অনুযায়ী? হিসাব বিজ্ঞানের নীতিমালার উপর আমরা একটা ক্লাস নেব, অনেকে রিকোয়েস্ট করতেছেন, ইনশাল্লাহ হবে। যান,
তবে ঈদের পরে, আপাতত ঈদের আগে আর ক্লাস নিতে পারবো না। বলেন কি হবে? সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুযায়ী? সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয় কোন নীতি অনুযায়ী? কিভাবে বলেন? আয়শা, তানবীর, সুমন, রাখি, বাকিরা কি হবে বলেন না কেন? এটা তো বহুবার পড়াইছে আপনাদেরকে আমাদের যারা ফ্রি ক্লাস করেন। সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে অলয়েজ উত্তর হবে কি রক্ষণশীলতার নীতি। সমাপনী মজুদ আর নীতি, অ্যান্সার রক্ষণশীলতার নীতি। তাহলে এখানে একটা পয়েন্ট আছে যে সমাপনী মজুদ পণ্যের মূল্যে যখন ক্রয় মূল্য আর বাজার মূল্য থাকে আমরা সাধারণত কোনটা নেই? আমরা কমটা নেই। এটা আমার কে বলে দিছে? এটা এই ভদ্রলোক বলে দিছে। কোন ভদ্রলোক? রক্ষণশীলতার নীতি বলে দিছে। কোন ভদ্রলোক বলে দিছে? রক্ষণশীলতার নীতি আমাদেরকে এটা বলে দিছে। ঠিক আছে, নীতিমালা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে আমাদের পরীক্ষায়। নীতিমালা থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। এই একটা প্রশ্ন আমরা কি সমাধান করতে পারবো? 5 নম্বর প্রশ্নটা কি সমাধান করা যাবে? যে প্রারম্ভিক মজুদ 50,000 টাকা, সমাপনী মজুদ 30,000 টাকা এবং বিক্রিত পণ্যের 1,20,000 টাকা হলে ক্রয়ের পরিমাণ কত? এই প্রশ্নগুলো সমাধান করার জন্য একটা ম্যাজিক্যাল টেকনিক আছে। এই প্রশ্নগুলো সমাধান করার জন্য একটা কি আছে? একটা ম্যাজিক্যাল টেকনিক আছে। দেখেন, ম্যাজিক বক্স, এটা নাম কি? এখন আমরা একটা ম্যাজিক বক্স শিখবো। ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্সের দুইটা সাইড থাকবে, একটা হচ্ছে লেফট আর হচ্ছে রাইট। এই লেফট সাইডে থাকবে হচ্ছে প্রারম্ভিক মজুদ আর হচ্ছে কৃত পণ্যের ব্যয়। এ পাশে থাকবে সমাপনী মজুদ আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। খেয়াল করেন, এই ম্যাজিক বক্সের লেফট সাইডে কি থাকতেছে? ম্যাজিক বক্সের লেফট সাইডে থাকতেছে হচ্ছে প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয়, আর রাইট সাইডে থাকতেছে সমাপনী মজুদ আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন একটা প্রশ্ন আপনারা চাইলে আমাকে করতে পারেন। সেই প্রশ্নটা কি? যে স্যার, কৃত পণ্যের ব্যয় আর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পার্থক্য কি? কৃত পণ্যের ব্যয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আপনি যদি নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করে দেন, ঠিক আছে? নিট ক্রয় মানে কি? ক্রয়ের সাথে ক্রয় থেকে ফেরত আর বাট্টা বাদ দিলে যেটা পাওয়া যায় এটা নিট ক্রয়। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত আর ক্রয় বাট্টা বাদ দিলে নিট ক্রয় পাওয়া যায়। আর এই নিট ক্রয়ের সাথে যদি ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করেন, অর্থাৎ প্রত্যক্ষ খরচ, তাহলে যেটা পাবেন সেটার নাম হয়ে যাবে কৃত পণ্যের ব্যয়। অর্থাৎ আপনি এক সেন্সে ক্রয়কেও কৃত পণ্যের ব্যয় বলতে পারেন যদি ক্রয় সংক্রান্ত কোনো খরচ না থাকে। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। আমরা জানি প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ, এই হচ্ছে কি আমাদের সূত্র। এখন এখানে খেয়াল করেন, এই সূত্র, এই বক্সটা আপনি কিভাবে ব্যবহার করবেন? এই বক্সটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন? দেখেন, লেফট সাইডে দুইটা, রাইট সাইডে দুইটা, টোটাল এন্ট্রি আছে কয়টা? এখানে 4টা। টোটাল এন্ট্রি আছে কয়টা? 4টা। এই 4টার মধ্যে যদি যে কোনো 3টা দিয়ে দেয়, তাহলে আপনি যে কোনো একটা বের করতে পারবেন। 4টার মধ্যে যে কোনো একটা দিয়ে 3টা দিলে অন্য একটা আপনি বের করতে পারবেন। যদি ধরেন প্রারম্ভিক মজুদ বের করতে বলে, তাহলে যে পাশেরটা বের করতে বলে তার উল্টা পাশের গুলো আগে যোগ করবেন। খেয়াল করেন, যে পাশেরটা বের করতে বলবে তার উল্টা পাশের গুলো আগে যোগ করবেন, আর যেটা বের করতে বলছে ওই পাশেরটা বিয়োগ করবেন। বুঝাইতে পারছি? যেটা বের করতে বলছে তার বিপরীত পাশের গুলো যোগ, আর যেটা বের করতে বলছে তার সাথেরটা হবে বিয়োগ। তাহলে দেখেন, যদি প্রারম্ভিক মজুদ বের করতে বলে সূত্র কি হবে? সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস কৃত পণ্যের ব্যয়, হয়ে গেল। যদি কৃত পণ্যের ব্যয় বের করতে বলে তাহলে সূত্র কি হবে? কৃত পণ্যের ব্যয় ইকুয়ালস টু সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস প্রারম্ভিক মজুদ। যদি সমাপনী মজুদ বের করতে বলে সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলে সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ।
ইকুয়ালস টু বিকৃত পণ্যের ব্যয়। কথা কি বুঝতে পারছি? পয়েন্ট কিন্তু ঘুরে ফিরে একটাই। তাহলে এই চারটা দিয়ে আমরা কিন্তু ইজিলি যে কোনো একটা বের করতে পারবো, তিনটা ইনফরমেশন দেওয়া থাকলে। এবং ইন্টারেস্টিংলি আরেকটা ফ্যাক্ট একটু শিখাই, এই প্রারম্ভিক মজুদের সাথে যদি কৃত পণ্যের ব্যয় যোগ করেন তাহলে যেটা পাওয়া যাচ্ছে এটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি ব্যয়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি ব্যয়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে কখনো যদি প্রশ্নে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে বলে তাহলে প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবেন, অথবা স্বপরিমজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলেও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যাবে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে দুইটা। প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবেন, স্বপরিমজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলেও আপনি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবেন। এখন প্রশ্নে যে তথ্যগুলো অ্যাভেলেবেল থাকবে, যা দেওয়া থাকবে সে দিক দিয়ে আপনাকে অঙ্ক করতে হবে। এখন দেখেন আরেকটা জিনিস একটু শিখেন, প্রশ্নে যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া থাকে আর যদি বের করতে বলে সমপরিমজুদ কত, তাহলে ইজি হয়ে গেল। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে সমপরিমজুদ পাবেন, কারণ এই দুইটা যোগ করে এই ফলাফলটা পাওয়া গেছে। তাহলে এটার মধ্যে দুইটা আছে, তাহলে এই দুইটা থেকে যদি একটা বাদ দেয় তাহলে আরেকটা পেয়ে যাবো। তাহলে দেখেন সমপরিমজুদ বের করে একটা সূত্র হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে সমপরিমজুদ পাওয়া যাবে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমপরিমজুদ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে কৃত পণ্যের ব্যয় বাদ দিলে প্রারম্ভিক মজুদ পাওয়া যাবে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে প্রারম্ভিক মজুদ বাদ দিলে কৃত পণ্যের ব্যয় পাওয়া যাবে। তাহলে এই বক্সটা যদি আপনি বুঝেন, আপনি 10টা সূত্র বানাইতে পারবেন। কয়টা সূত্র? 10টা সূত্র আপনি বানাইতে পারবেন। ক্লিয়ার? সিম্পল জিনিস, একেবারেই ইজি জিনিস। কথা কি বুঝতে পারছেন? বোঝা গেছে ঘটনা কি? তাহলে দেখেন তো আমরা এবার কি করতে পারি, আমরা জাস্ট ডেটাগুলো যদি ইনপুট দেই তাহলে তো অঙ্ক শেষ। বের করতে বলছে কি ক্রয়ের পরিমাণ কত, অর্থাৎ কৃত পণ্যের ব্যয় বের করতে বলছে। তাহলে এটা এখানে করি। তাহলে এখানে প্রারম্ভিক মজুদ আছে 50,000, কোন পাশে? এই পাশে 50,000। ওকে, তারপরে সমপরিমাণ মজুদ আছে 30,000, কোন পাশে? এই পাশে 30,000। তারপরে বিক্রিত পণ্যের ব্যয় আছে 1,20,000, কোন পাশে? এই পাশে 1,20,000। ঠিক আছে, শেষ। তাহলে এই অঙ্ক করার সূত্র কি? যেহেতু এইটা বের করতে বলছে তাহলে উল্টা পাশাগুলো যোগ, তাহলে এখানে কত? 1,50,000। তাহলে 1,50,000 থেকে 50 চলে গেল, উত্তর হচ্ছে 1,00,000। শেষ। কারণ যেটা বের করতে বলছে তার উল্টা পাশের গুলো যোগ, আর যেটা বের করতে বলছে ওই পাশেটা হচ্ছে বিয়োগ। তাহলে অ্যান্সার কত? 1,00,000। উত্তর কত? 1,00,000। বুঝছেন কিনা দেখেন, এই সূত্রগুলো আপনার অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। এই সূত্রগুলো আপনার অনেক কাজে দিবে। এই ম্যাজিক বক্স বুঝলে আপনি 10টা সূত্র বানাইতে পারবেন এই বক্সটা দেখে। শুধু আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? বক্সটা ক্লিয়ার কিনা বলেন? বক্সটা বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? একটু রেসপন্স করেন সবাই। যারা পেড কোর্সে ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান, কারণ আমাদের যে 7-8টা ক্লাস হয়ে গেছে, এই ঈদের বন্ধে কিন্তু আপনি চাইলে এই ক্লাসগুলো কি করতে পারবেন, এই রেকর্ড ক্লাসগুলো ঈদের বন্ধে ধীরে ধীরে দেখে ফেলতে পারবেন। কিন্তু ঈদের পরেও যদি ভর্তি হন তাহলে তো এই ক্লাসগুলো আবার নতুন করে ক্লাস, আপনি কিন্তু চাপে পড়ে যাবেন। তাই ঈদের আগে ভর্তি হন ইনশাল্লাহ, এই গ্যাপে ক্লাসগুলো করে ফেলবেন, ঈদের পরে নতুন ক্লাসে জয়েন করবেন। ক্লিয়ার কিনা সবাই? বক্স কি বুঝতে পারছেন? সাজ্জাদ হোসেন আচ্ছা, তারপর বাকিরা? বক্স ইউজ করা কিন্তু সহজ। যে পাশেটা বের করবেন তার উল্টা পাশাগুলো যোগ, যেটা বের করবেন তার সাথেটা বিয়োগ, আর দুইটা যোগ করলে দুই পাশ যেভাবে যোগ করেন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যাবে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আপনি যে কোনো একটা বাদ দিলে অন্য একটা পেয়ে যাবেন। সোজা, সিম্পল। আর এইচএসসি 26-27 ব্যাচের জন্য আমাদের কোনো পেড কোর্স নাই। আমাদের অনেক স্টুডেন্টরা নক করো, আমরা তোমাদের জন্য ফ্রিতে যা পড়াইতেছি ভাই এগুলো মোর দেন এনাফ। শুধু ফ্রি ক্লাসগুলো যদি করো তোমার প্রস্তুতি এমনিতেই অনেক ভালো হবে ইনশাল্লাহ। শুধু এইচএসসি লেভেলে না, এডমিশন লেভেলেও কিন্তু এগুলো তোমাকে অনেক হেল্প করবে। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা একটা প্রশ্ন আমরা একটু সমাধান করি, কি হবে? সহজ, যদিও আমরা পারবো আশা করছি। 6 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন? নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6, অলিখিত ক্রয়ের জন্য সমন্বয় জাবেদা কি হবে? অলিখিত ক্রয়ের জন্য সমন্বয় জাবেদা কি হবে বলেন? অলিখিত ক্রয়ের জন্য সমন্বয় জাবেদা স্যার এগেইন বুঝাই দেবেন প্লিজ। তানিয়া আক্তার, কথা শোনা যায় না, এটা আবার কি বললেন? কথা শোনা যাচ্ছে না আসলে?
স্যার আমি নেট প্রবলেমের কারণে বুঝতে পারি না, তাহলে একটা আবার একটু দেখেন ভাই, আবার একটু দেখেন। হ্যাঁ, ক্লাস তো রেকর্ড থাকবে, সমস্যা নেই, আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, আবার একটু দেখে নিয়ে। কিছু ক্লাস ইউটিউব চ্যানেলে আপলোড করা বাকি, আমরা লাস্ট যে ফ্রি ক্লাসগুলো নিয়েছি এগুলো আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করেন কি হবে, 6 এর ক অলিখিত ক্রয়, মানে অলিখিত ক্রয় মানে ধরে নিতে হবে ধারে ক্রয়। তাহলে ধারে ক্রয় যাবে দেখি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা আর 5-7 মিনিট ক্লাস করব, তারপরে শেষ করবো ইনশাল্লাহ। আর আজকের এই শীটটা কিন্তু চমৎকার, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে, দেখছেন প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন? 7, আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম বীমা সালামি কি হিসাবে প্রদর্শিত হবে? আর্থিক অবস্থার বিবরণীতে দেখেন, অগ্রিম বীমা সালামি, অগ্রিম বীমা সালামি হচ্ছে আপনার ব্যয়, তাহলে অগ্রিম ব্যয়, আর অগ্রিম ব্যয় আমাদের কি সম্পদ, কোন ধরনের সম্পদ? অগ্রিম ব্যয় হচ্ছে আমাদের চলতি সম্পদ। অগ্রিম ব্যয় কি? অগ্রিম ব্যয় হচ্ছে আমাদের চলতি সম্পদ। অগ্রিম ব্যয় কি? অগ্রিম ব্যয় হচ্ছে আমাদের চলতি সম্পদের কাতারে পড়বে, তাই কি না? আপনাদের এই কি বলে পেড কোর্সে অংশীদারি ব্যবসার উপর আমি আরেকটা 50টা বা 100টা এমসিকিউর একটা শীট দিব, সেটা আমি আজকে বা কালকে আপলোড করে দিব, অথবা শুক্রবারে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? পেড কোর্সের অংশীদারি ব্যবসার যে শীটটা দিয়েছে ওখানে 150 এমসিকিউ আছে, এটা যথেষ্ট না, আমি আরো কিছু এমসিকিউ আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ ব্যবসায় পরিচিতি বা ব্যবস্থাপনার জন্য। মালিকানা সত্ত্ব বিবরণীতে কোনটি অন্তর্ভুক্ত হবে না? মালিকানা সত্ত্ব বিবরণীতে কোনটি অন্তর্ভুক্ত হবে না? আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক পেজে স্যার এইচএসসি ক্লাস করবেন। আচ্ছা, এই ক্লাস কার? এইটা কার বলেন তো? এটা এইচএসসি ক্লাস না? এগুলো এইচএসসি ক্লাস না? এই যে এমসিকিউ গুলা ভাই সব তো বোর্ডের আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, এইগুলাই তো আপনার পরীক্ষা আসবে, এগুলাই তো পরীক্ষা আসবে। হুমায়রা আফরিন ভাইয়া, এগুলাই তো আপনাদের জন্য ক্লাস, আপনাদের জন্য সামনে আর্থিক বিবরণী ক্লাস দিব, অলরেডি 5টা ক্লাস হয়েছে, আরো কিছু ধারাবাহিক ক্লাস দিব ইনশাল্লাহ। তো দেখেন, ঋণ তো আর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে না, তাই না? ঋণ কি মালিকানা সত্ত্ব বিবরণীতে অন্তর্ভুক্ত হওয়ার জিনিস? ঋণ মালিকানা সত্ত্ব বিবরণীতে অন্তর্ভুক্ত হওয়ার জিনিস না। ওকে, আজকে সেট যেভাবে আছে পরের সেটগুলো এইভাবে পাবেন। কুঋণ বা অনাদায়ী পাওনা হিসাবে প্রকৃত রূপ কি? এটা অলরেডি আলোচনা করছি। কুঋণ বা অনাদায়ী পাওনা, কুঋণ বা অনাদায়ী পাওনা হিসাব, এটার প্রকৃতি কি রূপ, মানে এটা কি সম্পদ, দায়, আয়, ব্যয় কি? কুঋণটা কি ধরনের হিসাব বলে আপনার মনে হয়? কুঋণ হচ্ছে আমার পরিচালন ব্যয় হিসাবে আমি গণ্য করি। কুঋণ কি হিসাবে গণ্য করি? পরিচালন ব্যয় হিসাবে গণ্য করি। কুঋণকে আমরা পরিচালন ব্যয় হিসাবে গণ্য করে থাকি। যাই হোক, আজকে আর কন্টিনিউ করতেছি না, অনেক টায়ার, তাড়াহুড়ো করে এসে ক্লাসটা নিলাম। সবাই ভালো থাকেন। আগামী 2 দিন টানা পেড কোর্সের ক্লাস হবে, শুক্রবার ফ্রি ব্যাচের ক্লাস হবে। শুক্রবার রাত 8টায় আমরা ফ্রি ব্যাচের ক্লাস নেব, ঠিক আছে? এবং সেটা হচ্ছে এইচএসসি বেসড ক্লাস হবে, আমরা আর্থিক বিবরণীর উপর ক্লাস নিব। সো আর্থিক বিবরণীর যারা সমন্বয় জাবেদা শিখতে চান, এই আর্থিক বিবরণী সমন্বয় জাবেদা এইচএসসি বেসড হইলেও এটা নিবন্ধনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী এটা স্কুল এবং কলেজ উভয় লেভেলে আছে। তো 6 নাম্বার ক্লাস আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। আমি আশা করব শুক্রবার রাত 8টার ক্লাসে আমরা সবাই উপস্থিত থাকবো ইনশাল্লাহ। শুক্রবার রাত 8টার ক্লাসে আমরা সবাই উপস্থিত থাকবো। গুরুত্বপূর্ণ সব এমসিকিউ আমরা সমাধান করবো ইনশাল্লাহ। এমসিকিউ বলতে গুরুত্বপূর্ণ সমন্বয় সমাধান করব। লাস্ট 5টা ক্লাস ধরে কিন্তু আমরা সমন্বয় জাবেদা পড়াচ্ছি আর্থিক বিবরণী। 6 নাম্বার ক্লাস তাও সমন্বয়,
কারণ কেউ যদি সমন্বয় চালাতে পারে তার জন্য আর্থিক গণিত একেবারে ইজি হবে। সো আমাদের এই সিরিয়াল বাই আমাদের এই ক্লাসগুলো যদি কেউ করে, সেটা এইচএসসি, এসএসসি এডমিশন বা চাকরি পরীক্ষার্থী হোক না কেন, তার কিন্তু এই আর্থিক বিবরণী নিয়ে যে ভীতি আছে সেই ভীতি কিন্তু কেটে যাবে। সবাই ভালো থাকেন। আগামীকালকে 2-3টা ফ্রি ক্লাস থাকবে, আমরা শীট দিব, আর প্রতিনিয়ত প্রচুর এমসিকিউ পোস্ট করি, এগুলো অ্যান্সার করার চেষ্টা করেন। আমাদের পোস্টগুলোতে লাইক টেক দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশন ইজিলি পাবেন। পেড কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন। সবাই ভালো থাকেন, অ্যাকাউন্টিং এর সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।